সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ভারতের ডিপ্লোম্যাটিক প্ল্যানে দুর্নীতির দায়ে গ্রেফতার হবে ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জেলায় জেলায় বাড়ছে আ লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূস জমানার ইতি ঘটতেই এনসিপি নেতার বিরুদ্ধে মামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ৩৪টা সইয়ে বন্দি একটা গ্রাম, হালাল মাইক, হারাম সাউন্ড বক্স। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আর্থিক দুর্নীতির জালে ক্রমশ ফেসে যাচ্ছেন আসিফ মাহমুদ। এর পরের পালা কার? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে, সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হাদি হত্যায় গ্রেফতার ২ আসামিকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা, আকাশে ঘন ধোঁয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইরানি হামলায় ইসরায়েলে নিহত ১৩, আহত ১৯২৯। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে নতুন করে ইরানের হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। ২৪ জুলাই আগস্ট আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর দেশবাসী তার হাতে তুলে দিয়েছিল বাংলাদেশের শাসনভার। গত ১.৫ বছরে বাংলাদেশকে দায়িত্ব নিয়ে পদ্মায় ডুবিয়ে ছেড়েছেন। তার গবেষণার বিষয় দেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, আর সেই হতদরিদ্র শ্রমিকদের জন্য গঠিত তহবিল থেকে টাকা আত্মসাৎ করেছেন। ১ টাকা বা ২ টাকা নয়, ২৫ কোটি টাকা। আর তার এই হাত সাফাইয়ে সাহায্য করেছেন ১৪ জন। তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, দুদক। মঙ্গলবার ১০ মার্চ চার্জশিটটি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে জমা দেওয়া হতে পারে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযুক্তরা হলেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজনীন সুলতানা, মো শাহজাহান, নূরজাহান বেগম, এস.এম. হুজ্জতুল ইসলাম লতিফি, আইনজীবী মো ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো কামরুল হাসান। অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মো নাজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে ২০২২ সালের ৯ মে গ্রামীণ টেলিকমের ১০৮তম বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়। এর আগে ২৭ এপ্রিল কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়ন ও গ্রামীণ টেলিকমের সঙ্গে সেটেলমেন্ট এগ্রিমেন্ট চুক্তি সই হয়। দুদক বলছে, গ্রামীণ টেলিকমের বোর্ড সভায় ব্যাংক হিসেব খোলার সিদ্ধান্তের একদিন আগেই ব্যাংক হিসাব খোলা হয় এবং সেটেলমেন্ট এগ্রিমেন্ট এপ্রিলে হলেও এগ্রিমেন্টে ৮ মে খোলা ব্যাংক হিসেবে দেখানো হয়, যা বাস্তবে অসম্ভব। ওই বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী গ্রামীণ টেলিকমের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মিরপুর শাখা থেকে গ্রামীণ টেলিকমের ঢাকা ব্যাংকের গুলশান শাখায় ১০ মে ৪৩৭ কোটি ১,১৬,৬২১ কোটি টাকা স্থানান্তর করা হয়। এর ২২ জুন গ্রামীণ টেলিকমের ১০৯তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ১,৬৩,৬১,৩৮৯ টাকা দেওয়ার অনুমোদন হয়। প্রতিকূল পরিস্থিতি আর নানা সীমাবদ্ধতা কাটিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নানামুখী কর্মসূচির মাধ্যমে নিজেদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। গত ৬ দিনে চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, জামালপুর ও নড়াইল সহ অন্তত ৩০টি জেলা উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতির খবর পাওয়া গেছে। সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাঠ পর্যায়ে নিজেদের শক্তি অবস্থান তুলে ধরছেন। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও শেয়ার করেছেন।
এছাড়া সাতক্ষীরার কলারোয়ায় যুবলীগ নেতাদের পুষ্পমাল্য অর্পণ ও নড়াইলের লোহাগ্রয় নেতাকর্মীদের জাতীয় পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও তৃণমূলের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জয় বাংলা স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। পাবনা ও রাজবাড়ীর গোয়ালন্দেতেও কার্যালয়গুলোতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার স্থাপন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ ও উপস্থিতির জানান দেওয়া হচ্ছে। যদিও পাবনায় নেতাকর্মীদের স্লোগানের পর বিরোধী পক্ষ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তবে নেতাকর্মীদের মধ্যে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং তাদের মনোবল আরও দৃঢ় হয়েছে। জামালপুরের বকশীগঞ্জের বোগারচর ইউনিয়ন এবং গাইবান্ধা পৌর শহীদ মিনারেও নেতাকর্মীদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। যদিও গাইবান্ধায় জননিরাপত্তার অজুহাতে 2 নেতাকে আটক করেছে পুলিশ, তবে একে আন্দোলনের অংশ হিসেবেই দেখছেন তৃণমূলের কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চরম প্রতিকূল এবং বৈরী পরিবেশেও তৃণমূলের সাধারণ কর্মীরা যেভাবে রাজপথে নামছেন তা দলের প্রতি তাদের গভীর আনুগত্য ও সাহসিকতারই বহিঃপ্রকাশ। এই কর্মসূচিগুলো প্রমাণ করে যে আওয়ামী লীগ কেবল একটি দল নয়, বরং এটি একটি সুসংগঠিত বিশাল রাজনৈতিক শক্তি। বিশ্লেষকরা মনে করেন এই জনমত ও ভোটারের বিশাল অংশ এখনও দলের পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছে, যা দলটিকে জনবিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মাঠ পর্যায়ের এই জাগরণ ভবিষ্যতে আওয়ামী লীগের পুনর্গঠন ও বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনে অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দলের অনুমতি ছাড়া স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় রমনা থানার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোক করেছে বিএনপি। দলের এই শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, 48 ঘণ্টার মধ্যে তার লিখিত জবাবও চাওয়া হয়েছে। রোববার 8 মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই জবাব চাওয়া হয়। এর আগে রোববার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানোসহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে এই সমন জারি করেন। সকালে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বেলা 11:30টায় মামলাটি গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন আদালত। এরপর নাসিরুদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে ওই সমন জারি করেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, মামলায় নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে 3টি ধারায় অভিযোগ আনা হয়, তবে আদালত মানহানিসহ 2টি ধারা আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেছেন। এ মামলায় নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেন। মামলায় বাদীর অভিযোগ, নাসিরুদ্দিন পাটোয়ারি গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলাকলি নিয়ে মির্জা আব্বাসের সাথে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা, মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত 5 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদী দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারির মানহানিকর হুবহু বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে। এরপরই আশরাফুল ইসলামকে শোক করে বিএনপি। দলের পক্ষ থেকে তাকে দেয়া শোক চিঠিতে বলা হয়, আপনি দলের অনুমতি ব্যতি রেখে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং এ ধরনের দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী 48 ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে তেরোশিয়া পোড়াগ্রামের মসজিদ কমিটি যখন নোটিশ টানিয়ে দিল যে গান বাজনা হারাম, বিয়েতে গীত গাইলে কাজী আসবে না, তখন দেশে সবে নির্বাচনের মৌসুম শেষ হয়েছে। বিএনপি জিতেছে, দুর্নীতির দায়ে লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমান উড়ে এসে প্রধানমন্ত্রী বনে গেছেন, নতুন সরকার শপথ নিয়েছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের একটা প্রত্যন্ত গ্রামে একদল মানুষ 34টা সই নিয়ে পুরো সমাজের সংস্কৃতি নিষিদ্ধ করে দিচ্ছে, আর নবগঠিত সরকারের তু শব্দ নেই। এই 34টা সইয়ের দিকে একটু ভালো করে তাকানো দরকার। গ্রামের মানুষ,
অনেকে হয়তো পড়তেও পারেন না ঠিকমতো, তাদের কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়ে ঘোষণা করা হলো পুরো গ্রামে গানবাজনা নিষিদ্ধ। টিপ সই নিলে হয়তো আরও সৎ হতো অন্তত, কিন্তু সই দিয়ে একটা বৈধতার আবরণ তৈরি করা হয়েছে, যেটা আসলে ভয় দেখিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা কেউ জানে না। নোটিশে লেখা গণসম্মতি, অথচ গ্রামের নারীরা বলছেন তারা চান না এই নিষেধাজ্ঞা। তরুণরা অখুশি, তাহলে এই গণটা কারা? এখন মূল প্রশ্নে আসা যাক। মোবাইল ফোন কি ব্যবহার করা যাবে? কারণ ফোনে রিংটোন বাজে, সেটা তো বাদ্যযন্ত্রের শব্দ। ফেসবুক, সেখানে গান ছড়ায়। টিভি, সেখানে তো সারাক্ষণ সঙ্গীত। দোকানদার নিজেই বললেন টিভি আছে, কিন্তু গান বাজান না, শুধু ওয়াজ বাজান। তার মানে ডিভাইসটা ঠিক আছে, কন্টেন্টের ওপর নিষেধাজ্ঞা। কিন্তু কে ঠিক করবে কোন কন্টেন্ট হালাল কোনটা হারাম? ওই একই মসজিদ কমিটি। একসময় ক্যামেরা হারাম ছিল, ছবি তোলা হারাম ছিল, টিভি হারাম ছিল। এখন সেই একই লোকেরা ফেসবুকে লাইভ দেন, ইউটিউবে ওয়াজ দেন, মোবাইলে রাজনৈতিক প্রচার চালান। প্রযুক্তি যখন তাদের কাজে লাগে তখন হালাল, যখন অন্যের আনন্দের বিষয় তখন হারাম। এই দ্বিচারিতার কোনো জবাব কেউ দেয় না। আর নির্বাচনের কথা তো বলতেই হবে। ভোটের সময় বাড়িতে বাড়িতে গিয়ে বলা হয় দাড়িপাল্লায় ভোট দিলে পরকালে হুর পাবেন, ধানের শীষে ভোট দিলে বেহেশতে জেওর পাবেন। মাইকে রাতভর ওয়াজ করে ঘুম হারাম করা যায়, কিন্তু বিয়েবাড়িতে একটু গীত গাওয়া যাবে না। নির্বাচনী সভায় ঢাক ঢোল পিটিয়ে মিছিল করা যায়, কিন্তু বিয়েতে সাউন্ড বক্স চলবে না। এই ফারাকটা কোন ইসলামের কিতাবে লেখা আছে? বিএনপি এখন ক্ষমতায়, 12 ফেব্রুয়ারি ভোট হল, 17 তারিখে শপথ। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এই ঘটনা নিয়ে নতুন সরকারের কোনো স্পষ্ট অবস্থান নেই। পুলিশ গেছে, ব্যানার নামিয়ে এনেছে, এটুকুই। কিন্তু যারা এই নোটিশ দিল, যারা মানুষকে ভয় দেখিয়ে সই নিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা? কিছু না, কারণ ওই ভোট ব্যাংকে হাত দিতে নেই। এদিকে বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালের জুন-জুলাই মাসে বিশাল বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল সেদেশের পড়ুয়ারা। সেই আন্দোলনের অন্যতম মুখ যারা, তাদের মধ্যে একজন হলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যাকে মোহাম্মদ ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং পরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে উপদেষ্টা মণ্ডলীতে কতটা গুরুত্ব দেওয়া হয়েছিল এই ছাত্রনেতাকে। কিন্তু ইউনুসের সরকার ক্ষমতায় থাকার সময়ই আসিফের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। এবার বাংলাদেশে সরকার বদল হয়েছে। ইউনুসের বিদায়ের পর এখন বাংলাদেশের ক্ষমতায় বিএনপি সরকার। তাৎপর্যপূর্ণভাবে এবার আসিফের ব্যাংকের হিসাবের তথ্য চেয়ে পাঠালো বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অর্থাৎ তারেক রহমানের সরকার এবার বিগত অন্তর্বর্তী সরকারের নানা আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করছে। জানা গিয়েছে সেদেশের আর্থিক দুর্নীতি তদন্ত সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশের 56টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে একটি চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে আগামী 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠাতে হবে। যদিও এ বিষয়ে আসিফ মাহমুদের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, আমি যতদূর জানি আমি সহ 4 জন উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পরে এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয় সম্পদের হিসাব মন্ত্রী পরিষদ বিভাগকে দিয়ে এসেছি। ঘটনাচক্রে গত 10 ফেব্রুয়ারি উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। তাতে দেখা যায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 2025 সালের 30 জুনের তথ্য অনুযায়ী মোট সম্পদ 15,34,717 টাকা এবং তার দায় 28,669 টাকা। 2023-24 অর্থবর্ষে তার টিআইএন ছিল না বলে উল্লেখ করা হয় সেখানে। বুধবার সন্ধ্যায় অবশ্য আসিফ মাহমুদ দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তার ও পরিবারের ব্যাংক অ্যাকাউন্টসের হিসেব নিকেশ পেশ করলেন সর্বসমক্ষে। এদিকে কুমিল্লা জেলার ঠাকুরপাড়া কালীগাছতলায় শনিপূজা চলাকালীন সময় মন্দির প্রাঙ্গণে উগ্রবাদীদের বোমা নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুরোহিত কেশব চক্রবর্তী। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। ফলে প্রশ্ন উঠছে, এই ধরনের হামলার পেছনে কি সংগঠিত উগ্রবাদী মানসিকতা কাজ করছে?
সম্প্রতি ফারাবি নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে হিন্দু ধর্মকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়া এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ছড়িয়ে পড়লেও এখনও দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে সমালোচনা করছেন অনেকেই। স্থানীয়দের দাবি, এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের পরপরই মন্দিরে বোমা হামলা এবং পুরোহিতের উপর হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়, কিন্তু মন্দিরে হামলা, ধর্মীয় ব্যক্তির ওপর আক্রমণ এবং সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার প্রবণতা বারবার সামনে আসায় প্রশ্ন জাগছে, সংখ্যালঘুদের নিরাপত্তা কি সত্যি নিশ্চিত করা হচ্ছে? পুরনো উগ্রবাদী চক্রগুলো আবার সক্রিয় হয়ে উঠছে। জেল থেকে মুক্তি পাওয়া কিছু উগ্রপন্থী গোষ্ঠীর তৎপরতা এবং সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। এমন পরিস্থিতিতে পরিষ্কারভাবে বলা যায়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। বারবার হামলা, উস্কানি ও আতঙ্কের ঘটনা প্রমাণ করছে সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। এদিকে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফাকির। সোমবার ৯ মার্চ বেলা ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হাদি হত্যাকাণ্ডে জড়িত ২ কিলার গ্রেফতার হয়েছে, যা ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে কিনা জানিয়ে থাকলে ওই ২ আসামিকে বাংলাদেশে আনার ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে, কারণ অভিবাসী আইনে ভারত গতকালকে ওই ২ আসামিকে ১৪ দিনের রিমান্ড দিয়েছে, যেটা বিরল ঘটনা। এতে ভারত ওই ২ আসামিকে ফেরত দিতে বিলম্ব করতে পারে। প্রশ্নের জবাবে আইজিপি বলেন, হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে, তাদেরকে অচিরেই দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব। সাবেক প্রধানমন্ত্রীও ভারতে অবস্থান করছে, তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে কী উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের তালিকা করে অভিযান পরিচালনা করা হবে। সেই তালিকাটা কোন পর্যায়ে জানতে চাইলে আইজিপি বলেন, তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। তালিকাটা আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন সেগুলার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে, তাই আপাতত তালিকাটা প্রকাশ করা হচ্ছে না। এদিকে বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর শোধনাগার এলাকা থেকে আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার প্রত্যক্ষদর্শীদের বারাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। হামলার শিকার প্রতিষ্ঠানটি হল বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি, যা দেশটির প্রধান তেল শোধনাগার এবং জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইরানের ড্রোন হামলায় তেল শোধনাগারে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। পরে শোধনাগার এলাকা থেকে আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার পর কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ কারণে তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না। এদিকে মধ্যপ্রাচ্যে গত সপ্তাহ থেকে চলমান সংঘাতে ইসরায়েলে চালানো ইরানি হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ১,৯২৯ জন আহত হয়েছে, এ তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আরও ১৫৭ জন আহত হয়েছে। বর্তমানে আহতদের মধ্যে প্রায় ১১২ জন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলিদের সতর্কতার সঙ্গে বোম শেল্টারগুলোতে যাওয়ার আহ্বান জানিয়েছে, তবে দৌড়ে বা তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অনেকেই আহত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। তারা বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে। এদিকে উপসাগরীয় দেশ কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারে স্থানীয় সময় রোববার রাত ৩টের দিকে বেশ কিছু হামলা হয়, তবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে। কাতার থেকে আল জাজিরার প্রতিনিধি ভিক্টোরিয়া গ্যাটেনবাই জানান, দোহায় ১২টি বেশি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কাতার ছাড়াও উপসাগরীয় অন্যান্য দেশেও আক্রমণ হয়েছে। বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিত্রা এলাকায় ড্রোন হামলায় ৩২ জন আহত হয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাইবা তেলক্ষেত্রগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তারা রাজধানী রিয়াদের উত্তরে 2টি ড্রোন ভূপাতিত করেছে। সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান।